আমার নাম মনি। মনি। আচ্ছা, মনি বয়স কত? আমার কাগজপত্রে ২৭ বছর। ২৭ বছর বয়স। সরি ২৮ চলতেছে। আপনার জন্ম জেলা? সিলেট? হ্যাঁ, সিলেটে। বলেন শুনি কি গল্প বলতে এসছেন বা কেনই বা বলতে এসছেন? একেবারে শৈশব থেকে যেখান থেকে বলতে ইচ্ছে করে। বলেন। আমার বয়স যখন ২ বছর তখন আমার বাবা মারা যায়। তো বাবা মারা যাওয়ার আগেই আমার মার থেকে শুনছি। আমার বাবা যখন মারা যায় তখন আমার বুঝার বয়স হয় নাই। আচ্ছা। আমার মার থেকে শোনা কথা। তো আমার দাদার অনেক সম্পদ ছিল। আচ্ছা। তো অনেক সম্পদ ছিল। আমরা আবার সৈয়দ বংশের মানুষ। হুম, তো আমার বাবা কি ভালো বংশের ছেলে হয়ে হুম। উনি মানুষের কাজকর্মে যাইতো না। কোনো কিছু করতে চাইতো না। আপনার বাবা? বাবা, হ্যাঁ। আচ্ছা। আর কেউ কিছু করতে বললেও বলত যে, "না, আমি ভালো বংশের ছেলে। আমি কেন মানুষের গুলামি করব? কেন মানুষের কাজ করব আমি?" ওকে। তো আমার দাদা যেগুলা রেখে গেছিল, এগুলা আমার বাবা বিক্রি করে। ওনার প্রয়োজনে ক্ষেত বিক্রি করে। মানে সব বিক্রি করে খাওয়া যেটাকে জি, বলে। জি, জি। হুম, তার মানে যেহেতু কিছু করে না, তো জীবনযাপন করতে গেলে তো কিছু করতেই হবে। বাড়ি আছে, বাড়ি বিক্রি করে। হুম, তো আমার মার বিয়ের হওয়ার আগ থেকেই উনি শুরু করছিল এগুলা বেচা করা বিক্রি করা। হুম, আমার মা তেমন একটা কিছু পায় নাই। কিন্তু এত সম্পদ ছিল আমার বাবা নিজেও জানতো না কোথায় কি পড়ে আছে। হুম, তো আমার মা যতটুক পাইছে, আমার বাবা মনে করতো শেষ হয়ে গেছে সম্পদ। কিন্তু অন্য মানুষ পাশের যে আছে, মালিক আছে, ওনারা কাগজপত্র ঠিক করার জন্য যাইতো আমাদের জেলায়। হুম। গিয়ে দেখতো আমার বাবার নামে বাড়ি আছে। ওই যেখানে আছে সেখানের নাম আসে আমার বাবাকে বলত যে, "তোমার নামে তো ওই বাড়িটা এখনো আছে।" হুম, তো আমার আব্বা আবার কাগজপত্র ঠিক করে ওগুলা বের করে আবার বিক্রি করে ফেলত। হুম, এমনকি ভাইয়া এত প্রচুর সম্পদ ছিল, আমার দাদা যখন বেঁচে ছিল, হুম। নাপিত বাসায় এসে ওনাদেরকে শেভ করে দিত, চুল কেটে দিত। এত সম্পদের মালিক ছিলেন। জি, মানে এটা আসলে গ্রামাঞ্চলে আভিজাত্য বোঝানো হয়। জি, জি। যেটা এখন আমাদের ঢাকা শহরে অনেকেই বাসায় গিয়ে এই সার্ভিসটা নেন। বাট ওই সময় গ্রামাঞ্চলে কিন্তু এটা আভিজাত্য, যেটা অনেকেই বুঝবেন না। হ্যাঁ। হ্যাঁ, তারপরে? ভাইয়া। তো এগুলো আমার এই দাদা ওনাদের নামে করে দেয় নাই। হুম, এমনিই দিছে আরকি, ওনারা ভোগ করে খাইছে। তো হুম। ওইটা আমার দাদার নামে যেহেতু রয়ে গেছে, আমার বাবা আবার পাইছে। আচ্ছা। তো আমার বাবা পাইছে যে ওইটাও আবার বিক্রি করে ফেলছে। আর একটা ক্ষেত এমন জায়গায় আছে, এটা আমার কাজিন হয়। হুম, উনি এটা ওনার আন্ডারে নিয়ে গেছে। উনি বুক করে। তো হুম, আবার আরেক লোক আসি বলতেছে, এই ক্ষেত তো তোমার রয়ে গেছে, ওরা দখলে নিয়ে গেছে। তো তুমি এক কাজ করো, ওরা যেহেতু চাষ করে ফেলছে, তুমি এগুলার উপর দিয়ে যে ধান যে ভিতরে থাকে না, এগুলারে কি বলে? আমাদের এলাকায় তো চুসা বলে। হুম, তো ওগুলা ছিটাই দাও। তাইলে ধান যখন করব, পাকবে, তখন আপনি কেটে নিয়ে আসিও। দখল করার জন্য আরকি। তো হুম। এগুলা আমার বাবাই নিয়ে আসছে কেটে। এগুলা নিয়ে ঝামেলা হইছে, কিন্তু আমার বিচারশালী যখন বসছে আমার বাবাকে এই কেটটা দেওয়া হয়। হুম, তো এগুলা বলতে গেলে তো অনেক কথা। আমি এগুলা এখন সমাপ্ত দিচ্ছি আমার বাবার এখান থেকে। হুম, তো আবার কি করছে, অবশিষ্ট বাকি যেটুকু ছিল, আমার দাদু আর আমার ফুফু, আমার এক ফুফুই ছিল, আমার বাবা ছিল। ওনাদের ভাই-বোন আর কেউ ছিল না। এক ভাই এক বোন ছিল। হুম। তো আমার দাদুকে আমার ফুফু করল। মাথা ধুলাই করল যে, করো। ও তো সব বিক্রি করে ফেলতেছে। এক কাজ করো, তুমিও যেটা পাবা তোমার ভাগেরটা আর আমার ভাগের অংশ যেটা আছে আমরা বিক্রি করে ফেলি। হুম। আর আমার যে এক্সট্রা বাড়ি আছে ওইটাতে তোমরা চলে আসো। ওকে। তো আমার ফুফুর বাড়িতে আমার বাবা সহ আমার মাকে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর আমার মাকে উনি ওনার মনের মতনই করে, কাজকর্ম করায়। হুম। তার মানে আমার বাবা যেহেতু বেকার, ও বড় বোনে যা বলে তাই করে। ওকে। আমরা এখন বর্তমানে আমার বড় বোনের আমার জন্মের আগেই বিয়ে হয়ে গেছে। সবার হুম, বড় যে বোন। হুম। আর এখন আমরা আছি ৩ ভাই বোন। ওকে। আমার মাকে নিয়ে। তো আমার ফুফু যে বাড়িটা ওই করছিল, হুম, বিক্রি করে আমাদেরকে দিছিল ওনার বাড়িটা। হুম। এখন ফুফু মারা যাওয়ার পর ফুফাতো ভাই কি করলো? বাড়িটা ওনার ২ বোন আছে, ২ বোনের নামে দিয়ে দিল। ২ বোনে কি করলো? অন্য মালিকের কাছে বিক্রি করে ফেলল। ওকে। তো বিক্রি করার পর আমাদের নামে কাগজ করে নাই, তো সেজন্য এখন ওনাদের বাড়ি ওনারা বিক্রি করে ফেলছে। এখন আমরা থাকবো কোথায়? আমার আম্মা কান্না করে আমার ফুফাতো ভাইয়ের কাছে গেল যে, ইয়া আমরা এখন কোথায় যাব? বাড়িটা তো তোমরা করে আনছিলা, আমাদেরকে দিবা বলে আনছিলা। এখন হুম, আমরা কোথায় যাব? হুম। বলে, "তোমাদের কোথায় যাবা? তোমরা আমরা এখন যেখানে আছি এখানে চলে আসো।" আর তোমার আবার আমার বড় বোন আমাদের কাছে থাকতো। আচ্ছা। বিয়ে হওয়ার পর শ্বশুরবাড়িতে যায় নাই।
স্বামী আচ্ছা। নিয়ে আমাদের এখানেই থাকতো, আমরা যে বাড়িতে থাকতাম। ওকে। তো বলতেছে ওরা যেখানে যাওয়ার যাক, ওর তো বাপের বাড়ি আছে, ও যাওয়ার জায়গা আছে, ওরা চলে যাক, তোমরা থাকো, আমাদের বাড়িতে চলে আসো। হুম, তো এগুলো চালাকি আর কি, আমার আম্মা বুঝার বাকি নাই, যেহেতু আমার আম্মার জীবন কাটছে ওনাদের কাজকর্ম করে, উনিও তো চাইবো আমাদেরকে কাজকর্ম করাই রাখতো। হুম, হুম, তো আমার আম্মা কি করে বলে যে আমার বড় মেয়েকে নিয়ে এতদিন থাকছি, এখন যদি না থাকতে পারি তাহলে ওরা যেখানে যায় আমি সেখানেই যাব। হুম, তো আমার বড় দুলাভাই যেটা, ওইটা আবার ওনার এই বাপের বাড়ির দিক দিয়ে চলে গেছে, চাচাতো ভাই হয়, ওনার বাড়িতে জি, এক্সট্রা বাড়ি ছিল। তো ওখানে থাকে, আমরাও থাকি। ওদের ঘরের সাথে আমার আম্মা নিচু করে একটু বাড়াইছে আমরা থাকার জন্য। হুম, ঘরের সাথে আর কি এক্সট্রা একটু বাড়াইছে, জায়গা করছে আমরা হুম, থাকতে পারি মতো। হুম, তো থাকার পর খানে গেছে, কত বছর গেছে আমি শিওর না। তারপর আমার বড় আপুর পাশের আরেকটা ইয়ে আছে, ফ্যামিলি মেম্বার আছে, হুম, ওনারা 2 ভাই বিদেশে থাকতো। তো বড় ভাই রয়ে গেছে বিদেশে, আর উনি ধরা পড়ে চলে আসছে বাংলাদেশে। হুম, তো আসি আবার ওই আমার বোন তখন ইয়াতে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে। তো প্রাইমারি স্কুলে পড়াকালীনই আমার বোনকে আমার পছন্দ হয়েছে বা বিয়ে করবে আমার মার কাছে বলে হুম, উনি। ওকে, তো উনি বলার পর ওনারা আবার ভালোই আছে। আমার বড় দুলাভাই আছে না? ওনারা একটু তার মানে ক্ষমতা যেটাকে বলে আরকি, জোর খাটাইয়ে চলে। আর ওনারা হইছে, ওনার বাবা ছিল, হুজুর ছিল। হুম, তো ওনারা ও ইয়ার থেকে, আমার বড় দুলাভাই থেকে একটু বেটার আছে। আচ্ছা, তো আমার বড় দুলাভাইকে আমার মা যখন বলে, আমার দুলাভাই তো একদম ফায়ার হয়ে গেছে। কি? আমার হুকুম ছাড়া তুমি রাজি হয়ে গেছো এখানে বিয়ে দিবা? কখনো হবে না। হুম, আমার বড় দুলাভাই বলতেছে ওনার ইচ্ছে, ওনার ছোট একটা ভাই ছিল বিয়ের বাকি। তো ওকে, আমার বোন যেটা মেজোটা, আমার বড় যেটা ওইটাকে ওনার ছোট ভাইকে দিয়ে বিয়ে করাবে। হুম, ওনার উদ্দেশ্য ছিল এটা। আর ভাইয়া, আমার বড় দুলাভাইটাই এমন অবস্থায় আমাদেরকে রাখতো, তার মানে উনি যেটা বলবে সেটাই হবে। এখন আমার মা এটা মানে না। তো আমার মা কি করছে, এখানে থেকে তো পারবে না। যেহেতু ওনার দায়িত্বে আমরা আছি, ওনার বাড়িতে, ওনার ইয়াতে। হুম, এখন আমার মা কি করলো, এই আমাদের আত্মীয় বাড়িতে চলে গেল আবার। আচ্ছা, অন্য আরেকটা আত্মীয়র বাড়িতে চলে গেছে। হঠাৎ গিয়ে বলতেছে, "চলে আসছি গো তোমার ছেলের বাড়িতে।" তো উনি, আমার ভাবিটা হেসে বলতেছে, বলে, "চলে আসছো তো ভালোই হয়েছে, থাকো।" তো ওনাদের একটা বাংলা ঘর যেটাকে বলে, ওখানে আমরা থাকি। থাকার পর কিছুদিন পর আমার আম্মু কি করে, ওই যে লোক বলছিল আমার বোনকে বিয়ে করবে, হুম, ওনাকে সহ, ওনার বন্ধুও ছিল, ওনাকে সহ নিয়ে গেছে ওই কিশোরগঞ্জ, আমাদের আত্মীয় আছে। ওকে, তো আমাদের ওখানে ভাবছে ওনারা তো অনেক কিছু জানে, ওনারা শিক্ষিত, এরপরে রাজনীতিবিদ। তো ভাবছে ওখানে গেলে ওকে ভালোভাবে বিয়ে দিতে পারবো, যেহেতু আমার দুলাভাই এখানে মানতেছে না। হুম, ওখানে আমার বোনকে নিয়ে, আমার বোনকে ওনার সাথে আমার বোনকে বিয়ে দিয়ে দেয়। ওকে, তো আমার মাই তো গার্জিয়ানটা আছে, তাই না? তো আমার বড় দুলাভাই কোথা থেকে খবর শুনছে, শুনে ওনার একটা বন্ধু, ডাকাত বন্ধু একটা সাথে নিয়ে হুম, আমার গেছে। বলে যে ওনাদেরকে, আমাদের রিলেটিভ যারা আছে ওনাদেরকে বলতেছে, ওকে শুদ্ধ, আমার মার কথা বলতেছে, ওরা ২ জনকে, হুম, ছেলে এবং ওই আমার মাকে বের করে দেওয়ার জন্য ওদের বাড়ি থেকে, ওনাদের বাড়ি থেকে। হুম, ওনারা বলে, "কেন? আমাদের বাড়ি চিনে আসছে, তোমার কথায় আমরা ওনাদেরকে বের করে দিব কেন?" হুম, দেয় নাই। দেয় নাই, উনি রেগে এসে ওনার ওই যে পাত্র আর কি বিয়ে করতে গেছে আমার বোনকে, হুম, ওনার সিমেন্টের পালা বানাইছিল ঘর বানানোর জন্য, হুম, এগুলা নিয়ে গেছে রাতের বেলা। আচ্ছা, রাতের বেলা নিয়ে গেছে। আর আমার আম্মা, আমরা যখন ওই যেখানে ছিলাম, ওনাদের ঘর থেকে আমাদের যা ছিল, হুম, আমাদের চাল, তারপরে হলুদ, মায় মসলা, খেতাবালির যা ছিল আর কি, হুম, সব তার মানে লুট যেটাকে বলে এরকম করে নিয়ে গেছে, ছিনিয়ে নিয়ে গেছে সবকিছু। আমার মা তো ভাবছে না এত কিছু যে হবে, আসি দেখে সব শূন্য করে ফেলছে। আর আমাদের দূরের আত্মীয় স্বজন যারা ছিল ওদেরকে পটিয়ে ভুলভাল কি কি বলে এমন অবস্থা করছে, লাগে যে আমার আম্মা একদম নিকৃষ্ট একটা কাজ করে ফেলছে। হুম, তো এগুলা করে, আচ্ছা, আমার আম্মুও কি করলো, কোনো রকম এখানে একবার ওইখানে একবার, যেহেতু আমাদের একটা বাড়ি নাই, আমার দুলাভাইয়ের কথা শুনে মানুষও অন্যরকম হয়ে গেছে। হুম, তো আমার মা একবার যাদের এখানে ভালো লাগে, ওরা আমাদের হয়ে একটু কথা বলবে, ওদের এখানে গিয়ে থাকে 1 মাস হুম, আমাদেরকে নিয়ে আর কি। আমাদের খাবারই খায়, কিন্তু হুম, ওনাদের ঘরে থাকার জন্য, যেহেতু আমাদের আশ্রয়ের জায়গা নাই, হুম,
এভাবে থাকতো। থাকি তো কিছুদিন পর আবার ওনারা যখন ভেজাল করতেছে, আমার বোনও আবার আমার পাল্টে গেছে। যাকে বিয়ে দিছে ও পাল্টে গেছে, দুলাভাইর পক্ষে চলে গেছে। হুম, বলে যে, "আমিও ওর সংসার করব না, ওই বিয়ে আমিও মানি না।" তো কি করছে? ওরা জোর করে ডিভোর্স নিয়ে নেয়। আচ্ছা। আমার বোন আর ওই ছেলের থেকে। আমার দুলাভাই তো একদম ক্ষমতাবান। হুম, গায়ের জোরে কিভাবে থাকতো আমি এতটা জানি না। তো এটা জানি ওনারা ডিভোর্স নিয়ে নেয়। এই আর টিপসই নিয়ে নেয়। হুম, তো আচ্ছা পরে দিয়ে কি করলো? কিছুদিন পর শুনে ওই যে যিনি বিয়ে করছিল, আমার বোনকে উনি আবার কি করছে? এই টিপসই যখন নিয়ে নিছে উনি অন্য জায়গায় বিয়ে করতে চায়। তো হুম, আমার মা কি করছে? আমার মার হাতে কাবিননামা ছিল আমার বোনের, জি, মেজোটার। তো ওই কাবিননামা উঠাইয়া আনি মানুষকে বলতেছে, যেখানে প্রস্তাব দিছে ওখানে নিয়ে গেছে যে, "দেখো আমার মেয়েকে ও বিয়ে করছে, তোমরা বিয়ে দিও না।" এটা জাস্ট ওনারা জানার জন্য বলছে আরকি। পরে দিয়ে আমার বোন কি করলো মেজোটা, আর আমার ভাইটা ওকে আমার দুলাভাইয়ে খাটায়। উনার গরু-টরু রাখাল হুম, করে আরকি। মেজো বোন তখন কি করে কিছুদিন পর ওই চিটাগং চলে যায়। হুম, আমার ফুফাতো বোন একজন ছিল, উনি ওখানেই থাকতো। তো ওনার কাছে আমার বোনটা চলে যায়। হুম, গার্মেন্টসে চাকরি করবে সেই উদ্দেশ্যে চলে যায়। তখন আমি এতটা বুঝি না। পরে দিয়ে কি করছে, যাওয়ার পর আসা যাওয়া করে আরকি। আসলে কিছু টাকা পয়সা আম্মাকে দেয় কোনরকম চলার জন্য। হুম, তো এইভাবেই দিন যাচ্ছে। তো আমারও তো স্কুলে ভর্তি হওয়ার বয়স হইছে। তখন মানুষে আমার মাকে বলতেছে, "ও তো বড় হইছে, ওকে স্কুলে দেওয়ার বয়স হইছে, স্কুলে ভর্তি করাও না কেন?" তো আমার মা বলে, "আর পড়াশোনা করানোর দরকার নাই। বেশি পড়াশোনা করলে অবাধ্য হয়ে যায়, কথা শুনবে না।" হুম, তো কি করে? আচ্ছা যাই হোক, যখন আমি বুঝি তখন আমি নিজে স্কুলে যাই। আচ্ছা। তো আমার একটা কাজিন ছিল, ওই স্কুলে চাকরি করতো, টিচার ছিল। হুম, তো বলতেছে, "ওকে", ই আমার মাকে বলছে, "ওকে স্কুলে দিয়ে উপবৃত্তির নাম দিব।" হুম, তো আমার মা এই উপবৃত্তির কথা শুনে বলতেছে, "ইয়া কর।" ও ও বলছে স্কুলে যাওয়ার জন্য। আমার এই কাজিনের কথা বলতেছে। তো ওনার কথা মতো স্কুলে আসা যাওয়া করি। পড়াশোনা করি। হুম। ওই বয়স কত তখন আপনার? কোন ক্লাসে পড়ছেন? ক্লাস 2 তে ভর্তি হই। আচ্ছা। ক্লাস 1 পড়ি নাই আমি। হুম, তখন বয়স 6 ছিল। হুম, তো পড়াশোনা করতেছি। 2 থেকে পরীক্ষা দিয়ে যখন 3 তে উঠি, তখন আবার 3 এর ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমার টিচার বলল যে, "তুমি তো পড়াশোনা ভালোই পারো। তোমার ক্লাস 4 এ পড়ার দরকার নাই। তোমাকে 5 এ দিয়ে দিই। আচ্ছা। তুমি ইয়া করবা, ওই বৃত্তি দিবা। তো হুম, বৃত্তি পাইলে তুমি টাকা পয়সাও পাবা।" হুম, এরকম বলতেছে। তো আমি কান্না করি, "না স্যার, সবাই আমার সাথে যারা ওরা 4 ক্লাস পড়বে আর আমি পড়ব না কেন?" হুম, তো বলতেছে, "তোমারও ভালো হবে। তোমাকে প্রয়োজনে ২ বছর 5 এ রাখবো, তবুও তুমি ইয়া করো, স্কিপ করো। হুম, 4 পড়ার দরকার নাই।" তো আচ্ছা ওনাদের যেরকম কথা সেরকমই ওনারা আমাকে 5 এর বই দেয়। আমি 5 পর্যন্ত পড়ি ওই স্কুল থেকে। হুম, বৃত্তি পাই নাই। বৃত্তির নাম দিছিল, পরীক্ষা দিয়ে আসছিলাম। জি, পরে এভাবে চলতেছিল। তো আমার আম্মাকে বলি, "আম্মা, আমার না ভালো লাগে পড়তে। আমি আমাকে হাই স্কুলে ভর্তি করাবা?" আমার আম্মা কিছু বলে নাই। হুম, কিছু বলে নাই। পরে যখন দরকার হইছে তখন কি মনে করছে কি জানি, বলে, "আচ্ছা ভর্তি হইস।" ভর্তি হইছি। হওয়ার পর এখন তো বই কোথায় থেকে পাবো? বই কেনার তো টাকা নাই। তো পাশের বাড়ির একজন থেকে পুরাতন বই আরকি। পুরাতন বই উনি বলে, "আমাকে কিছু টাকা দিলেই হবে, আমার বই নিয়ে যা।" আচ্ছা। তো ওনার বই নিয়ে আসি আমি। এই বই দিয়ে পড়াশোনা করি। পড়াশোনা করে ক্লাস 7 এ উঠি। তখন আবার আমার ভাই তো তেমন একটা কাজকর্ম করে না, শুরুতেই বলছিলাম। এই তো আমার ভাই যেহেতু কাজ করে না, আমার আম্মা অন্য মানুষ থেকে হাওলাত টাকা আনে। হুম, গ্রামের বাড়িতে সুদের বিনিময়ে যে টাকা দেয় আরকি। তো আমার আম্মা মানুষ থেকে দাঁড় কর্জায় এনে আমাদেরকে খাবার-দাবার ভরণ-পোষণ করে আরকি। এগুলা করতে অনেক সময় এমন ঋণ হইছে, হুম, সুদে আসলে অনেক টাকা হয়ে গেছে। তো আমার আম্মা ইয়া করল, আমাদের এখন বাড়ি ছেড়ে চলে যাবে। আচ্ছা। হ্যাঁ, বাড়ি ছেড়ে চলে যাবে। এখন আমার পড়াশোনার কি উপায় হবে? বলে যে, "ওখানে ওদেরকে বলব তোরে স্কুলে ভর্তি করায় দিতে।" ওখানে গেছি ভাইয়া। ওখানে গিয়ে দেখি হুট করে চলে গেছে আমার আম্মা। ওনাদের পারমিশনও নেয় নাই। ওদের বাড়িতে গেছে। তো ওনারা এতটা রাজি না। আমরা ভাই সহ আমরা ৩ জন। ৩ হুম, জন মানুষকে কে রাখবে দায়িত্ব নিয়ে? হুট করে আমাদের তাও যদি কোনো একটা থাকতো, হুম, করার মতন কিছু থাকতো।
তো ওখানে আবার বোঝা গেল থাকা যাবে না। তো চলে আসি। চলে আসার পর বাড়িতে আসি না। অন্য আরেকটা জায়গায় উঠি, আমাদের পাশের গ্রাম। হুম, এখানে উঠার পর আমি বলতেছি, "আম্মা এক কাজ করো। তুমি ওনাদেরকে বললো আমাকে যাতে কোথাও দিয়ে দেয়, আমি পড়াশোনাও করব, ওদের কাজকর্ম করতে পারবো। হুম, পড়াশোনার পাশাপাশি ওদের কাজ করলে তাইলে তো ওদেরও লাভ হইলো, হুম, আর আমিও পড়াশোনাটা করতে পারবো।" হুম, তো আমার আম্মা বলতেছে, "পারবে তুই কাজ করতে?" আমি হুম, কই, "হ্যাঁ, পারবো।" তো উনি আবার আমার কথা মতো আমাকে নিয়ে ওনাদের বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পর আমার আম্মা বলে যে, "আমাদের তো কিছু দাঁড় কর্জা আছে। তো ওর তো পড়াশোনা করে। এখন আপনারা যদি কিছু ওর পড়াশোনার দায়িত্ব নেন, তো আপনাদের কাজে একটু সাহায্য করবে আরকি।" হুম, উনি টিচার ছিল, হাই স্কুলের টিচার ছিল। তো বলে, "ভালো কথা, আমি তোমাদেরকে" টাকাও বেশি ছিল না, ১০,০০০ এর মতো ছিল। হুম, তো বলে, "১০,০০০ টাকা দিব, আর ওকে নিয়ে যাব। আর ওর ফাইনাল পরীক্ষাটা দিয়ে দাও।" 7 এর ফাইনাল পরীক্ষার সময় ছিল তখন, বার্ষিক পরীক্ষা আরকি। হুম, তো বার্ষিক পরীক্ষার জন্য বলে যে, "ওকে আবার বাড়িতে নিয়ে যাও। বার্ষিক পরীক্ষা শেষ হইলে টাকাও নিয়ে যাবা। আমি আর ওকে 8 এ ভর্তি করাই দিব।" হুম, পরে দিয়ে ভালো কথা আসছি। আসার পর পরীক্ষা দিয়ে গেছি ওনাদের বাড়িতে আবার। যাওয়ার পর ওনাকে কে মন্ত্র দিছে, টাকা দেওয়ার দরকার নাই। কি, কি না কি জানি না কি বুঝছে। পরে দিয়ে উনি টাকা দেয় নাই। বললেন যে, "না, তখন তো বলছিলাম, এখন দিতে পারব না।" হুম, তো টাকা যেহেতু দেয় না, তো এখন আর কি করব? পরে দিয়ে অন্য জায়গায়, অন্য জায়গায় ওনার পিলখানা ঢাকায় থাকে উনি। আমাদের দূরের আত্মীয়, হয়, চাচাতো বোনই হয়। ওনার কাছে আনে। তো ওনার বাবা বলছিল, ওনার বাবা আবার ডাক্তার। উনি বলছিল, আমার মেয়ের কাছে গেলে ওর বাচ্চা-কাচ্চাটা দেখলো, আর ওদের এখানে স্কুল আছে, ভিতরে স্কুল আছে। হুম, পিলখানা ভিতরে স্কুল আছে, ওকে ভর্তি করাই দিলে ও পড়াশোনাও করলো, যেহেতু আমরা নিজের মানুষ, গরিব হইছে তো কি হইছে? তো ওখানে আমাকে পাঠাই দেয়। পাঠাই দেওয়ার পর ভাইয়া, উনি তো ওনার মতো বলছে। আসলে ওনার মেয়েটা অন্যরকম। উনি শুধু আমাকে কাজ পারি আর না পারি, এই একটার পর আরেকটা, আরেকটার পর আরেকটা কাজ দিয়ে রাখে। পড়াশোনার কোনো খবর নাই। হুম। এরকম করতে, করতে কোন ক্লাসে পড়তেন তখন আপনি? বয়স কিরকম ছিল? ক্লাস 7 এর পরীক্ষা দিয়ে মানে আসছি। আপনাকে বেসিক্যালি বাসায় নিয়েছে কাজের জন্যে। হ্যাঁ, ওকে। কিন্তু ওনার বাবা এই কথাটা বলে নাই। ওনার বাবা বলছিল পড়াশোনা পড়াশোনাও করাবে। করাবে। হুম। হ্যাঁ। তো উনি আমাকে পড়াশোনার না মনে নাই, এগুলার কোনো চিন্তাভাবনা ওনার মাথায় নাই। আমি ওনাকে তখন আপনাদের পরিবার চলে কিভাবে? মানে আপনাদের পরিবারে টাকা পয়সা দেয় কে? বড় ভাই ছিল ওই সময়টাতে? হ্যাঁ, আমার বড় ভাই আমার কিছু ইয়া করতো ওই সময়টাতে বড় ভাই? হ্যাঁ, আমার দুলাভাইয়ের কথা সেজন্যই আমি বলছিলাম। আমার হ্যাঁ। দুলাভাইয়ে হাত করে আমার ভাইকেও নিয়ে গেছে। পয়সা কড়ি দিত পরিবারে? না, 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 দিত তাহলে না। আপনারা কি খেয়ে বাঁচতেন? খাওয়ার জন্য আমার মা দাঁড় কর্জা করছে। এখন দাঁড় কর্জা করার জন্য, সুদ করার জন্য আমি একদিক দিয়ে চলে আসছি, আমার আম্মা একদিক দিয়ে। তো মানে আপনার মা একদিকে, আপনি একদিকে। একদিকে। এক বোনের তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ। আপনি হচ্ছে আরেক বোন চিটাগং চলে গেছে। আচ্ছা। আর আমি বাসার উদ্দেশ্যে এখানে চলে আসছি। হুম। ওনারা পড়াশোনা করাবে, ওদের কাজে সাহায্য করব। ওকে। তারপর? তারপর এখন আমার ওনাদের আবার একজন। পড়াশোনা করায় না আপনাকে, কাজ করায়। না, হ্যাঁ। না, হ্যাঁ, হ্যাঁ, কাজ করায়। কাজও করায় কি ভাইয়া, আমি তো কখনো কাজ করি নাই। একটু ভুল হইলে ধরেন বলছে মাছটা বাজি করতে হবে। তো আমি যদি মাছটা এমনিই দিয়ে দেই, উনি আমাকে এমনভাবে কথা বলে ভাইয়া, শুধু হাত তুলে না, এমনভাবে উনি কথা বলে। তবুও আমি এগুলা মনে নেই না। তখন ছোট ছিলাম তো, মনে কষ্ট লাগে না। হ্যাঁ, একটু খারাপ লাগতো, বুঝতাম উনি আমাকে বকতেছে। কিন্তু এতটা সিরিয়াসলি ভাবি নাই যে উনি হুম, আমাকে আঘাত দিয়ে কথা বলছে, বা উনি যেটা বলে আনছে সেটা করে না, আর উল্টো আমাকে টর্চার করতেছে, সেটা মনে হুম, করি নাই। হুম। তো আমার আম্মা আবার ওনাদের রিলেটিভ আসছিল ওনার বাসায়, এসে দেখছে, আর উনিও মনে হয় বলছে, "আমি কাজকর্ম এতটা পারি না।" তো আপনাকে আচ্ছা। পড়াশোনা করাইতো না, আপনাকে বেসিক্যালি কাজ জি করাইতো। ভাইয়া। তো তারপর? ওনার একজন কাজিন আবার আসে, ওনার চাচাতো বোন হয়। হুম, যে আপুর কাছে আমি ছিলাম, ওই আপুর ইয়া চাচাতো বোন বাড়ি থেকে আসে ওনার হুম, এখানে বেড়াতে। তো বেড়াতে এসে আমাকেও দেখে যায়, ওনাদের এখানে বেড়াইয়া যায়। তো হুম, আমার মা আবার বাড়িতে আসছে। ওই যে ঋণের জন্য চলে গেছিল না বাড়িতে, আমার হুম, আম্মা আবার আমার খবর নেওয়ার জন্য বাড়িতে যাতে মানুষে না দেখে, হুম। লুক লু লুকাইয়া আসছে ওনাদের বাড়িতে। আচ্ছা। আসি বলতেছে, "আমার মেয়েকে দেখে আসছো? মনিকে দেখছো?" হুম, বলছে, "হ্যাঁ, দেখে আসছি তো।" কয়, "স্কুলে ভর্তি করাইছে?" আর আমার আমার আম্মার কাছে ভাইয়া আমি বলতাম না। আমার আম্মা ওনার ফোনে ফোন দিয়ে ভালো-মন্দ জিজ্ঞেস করতো। কিন্তু আমি বলতাম না স্কুলে যে ভর্তি করাই নাই। কেন বলতাম না? কারণ আমি কোথায় যাব বাড়িতে গিয়ে? আসলে তো যাওয়ার কোনো জায়গা নেই, জি, রাইট? হুম, সেজন্য আমি বলতাম না। তো উনি বলতেছে, "কি, ওকে দিয়ে তো কাজ করায়। ওকে কাজের জন্য নিছে, স্কুলে কেন ভর্তি করাবে?" হুম। আমার আম্মা শুনে ভাইয়া সাথে, সাথে ওনাদের বাড়ি থেকে গিয়ে স্ট্রোক করে ফেলছে।
স্ট্রোক করার পর ডাক্তার দেখা ওরাই বা ডাক্তার দেখায়? হ্যাঁ, আচ্ছা। তারপরে ওনারা আবার ফোন দিছে ওদের ফোন থেকে। বলে যে, "ওর মা তো অসুস্থ হয়ে গেছে, কালকের ভিতরে ওকে পাঠাইতে হবে।" হ্যাঁ, বিকালে সন্ধ্যা ৮টার সময় ফোন দিয়ে বলতেছে যে, ওকে। "ওকে কালকে পাঠাইতে হবে, ওর মা স্ট্রোক করছে।" হুম, তারপরে আমাকে ওনারা গাড়িতে তুলে দেয়, আমি বাড়িতে যাই। আচ্ছা। যাওয়ার পর গিয়ে দেখি আমার আম্মা অসুস্থ হয় কিন্তু স্বাভাবিক হইছে। কিছুদিন পর আমি বলতেছি, "মা এখন তো তুমি স্বাভাবিক হইছো, চলে যাই আবার।" বলছে, "কোথায় যাবে?" আমি কই, "ওখানে।" ওরা তো আবার চাইতে বলছে। হুম, বলে, "না, না ওখানে আর যাবে না। তোরে আর দিব না ওইখানে।" মানে ওখানে দিব না? হ্যাঁ, আচ্ছা। তারপরে কি করছে আমার আম্মা আ আমাদের আরেকটা আত্মীয়র বাড়িতে গেছে এমনি ঘুরতে গেছে আরকি। হুম, তো ওনারা আবার বলতেছে ওনাদের বাসায় যে কাজের মেয়েটা ছিল ও নাকি বাড়িতে আসে আর যাবে না বলতেছে। হুম, তো আমার আম্মা আমাকে আসি বলতেছে, "ওরা তো কাজের মেয়ে খুঁজতেছে। তুই নাও এখানে চলে যা। ওরা তো নিজের মানুষ আছে।" হুম, তো আমি বলি, "না, না আমি নিজের মানুষের কাছে যাব না। মানুষের কাছে গিয়ে বলে হাঁটবে বলবে যে, 'ও আমার বাসায় কাজ করে, আমার বাসায় কাজ করে।' আমি যে মানুষের কাছে থাকলে মানুষে জানবে না আমি কি করতেছি সেখানে আমি থাকবো।" ওকে। তো আমার আম্মা বলে, "তুই যদি না যাস আমি চলে যাব।" তো আমার আম্মা কিন্তু আবার বাসাবাড়ির কাজ করে নাই। কখনো করে নাই। যা করছে আমার ফুফুর সংসারে করছে আরকি। হুম, আর এমনিতেই করে নাই। এমনিতে বেড়ানোর মতো আছে আমার আম্মা। আমি যখন ঢাকায় চলে আসছি তখন বেড়ানোর মতো নেই আমাদের রিলেটিভ যারা আছে ওনাদের এখানে ছিল কিশোরগঞ্জ। হুম, তো আমার আম্মা বলতেছে, "তুই না গেলে আমি চলে যাব।" তো উনি যখন বলছে আমার মা যখন বলছে আমি না গেলে উনি চলে যাবে তখন আমার গায়ে লাগছে। তখন বলি যে, "যাহ চলেই যাই।" তো আমি ওনার আম্মা যেখানে পাঠাইছে ওখানে চলে গেছি। হুম, যাওয়ার পর উনি আমার কাজিন হয়, চাচাতো বোন হয়। উনি আমার আরো ক্লোজ গোষ্ঠী চাচাতো বোন। তো উনি আমাকে অনেক কাজকর্ম করে যে অনেক পছন্দ করে। কারণ এখানে থেকে শিখে ফেলছি তো। হুম, ওনার কাজকর্ম করে যে উনি আমাকে অনেক আদর করে। আদর করে কিন্তু ভাইয়া আদর করে ওনার সাথে আমাকে ঘুমও পাড়ায়। আচ্ছা। কিন্তু ভাইয়া একটা জিনিস কি আমার কাজ করছে ওনার বোনের মেয়ে, ওনার ভাইয়ের মেয়ে। হুম, ওনার বাসায় থেকে পড়াশোনা করে। আর আমি কাজ করি। কিন্তু ওদের পড়াশোনা দেখে আমার মনে একটা ইয়া হইল যে যে আমিও একটু পড়তে আমিও চাই। তো একটু পড়তে চাই, হ্যাঁ? হুম, তো এখানে তো সম্ভব না। ওনারা তো নিছেই কাজের উদ্দেশ্যে। তো হুম, এখানে তো বললেও হবে না। হুম, তো আমি কিছুদিন পর ৩ মাস থাকি এখানে। আচ্ছা। ৩ মাস থাকার পর ৩ মাসে ওনারা আমাকে ৳৯০০ দিছিল। ৳৯০০ দেওয়ার পর আমি চলে গেছি বাড়িতে বেড়ানোর কথা বলে। তারপরে ওনার ভাই আরেকদিন গিয়ে বলতেছে, "আয়, আয় তুই তো বেড়াইছ ২ দিন এখন চলে আয়।" আমি হুম, বলি যে, "না আমি আর যাব না। আমি স্কুলে ভর্তি হব।" তো আচ্ছা। এখন স্কুলে ভর্তি হব, কোথায় থাকবো? স্কুল তো আছে, কিন্তু কোথায় থাকবো? তো আমার আম্মাকে বললাম, "আম্মা, আমার আম্মার বাপের বাড়ি যেটা ওখানে আমার আম্মারও কেউ নাই। আমার আম্মা একাই আমার আম্মার বাবা-মার এক হুম, সন্তান। হুম, তো আমার আম্মারও আত্মীয়স্বজন কেউ নাই। তো আমার নানার বাড়িতে দূরের আত্মীয় হয়। তো আমি বলছি, "ওই ভাবিকে বলো না আমি এখানে থাকিয়ে পড়াশোনা করব। আচ্ছা। ওনারা একটু জায়গা দিবে কিনা আমাকে থাকার জন্য।" তো আমার আম্মা আমার কথা শুনে ওনাকে বলছে ভাবিকে। ভাবিকে বলার পর বলে, "আচ্ছা থাক ও।" তো তখন রমজান মাস ছিল। হুম, ক্লাস এ 7 এর পরীক্ষা দিয়ে আসছিলাম না? 8 এ ভর্তি হইছি। জি। তো ভর্তি হওয়ার পর ক্লাস করি, ওনার এখানে থাকি, ওনার কাজে একটু সাহায্য করি আর পড়ি। পড়াশোনা পড়ার পর ভাইয়া হঠাৎ কইরা আসলে পরের বাড়িতে এগুলো হয় না। আর হঠাৎ করে আমার বোন আসছে বাড়িতে। হুম। আসি বলতেছে, "এক কাজ কর।" আর আমার কাছে এই কথাটা স্কিপ করছি। আমার কাছে মানুষ চলে যায় ঋণের জন্য। মানে চিল্লা আপনার কাছেও যেত এই ঋণ করার জন্যে? চিল্লাচিল্লি করে। এখানে পড়ার জন্য পাগল হয়ে গেছে। গার্মেন্টসে যেতে পারোস না? আমাদের ঋণ খেয়ে বসে আছে তোর মা। তোর মা কই? তোর মারে তো পাই না। তোর মারে খবর দে। তোরে বললেই তোর মা আসবে। এগুলা আচ্ছা। বলতো। তো আমি অনেক মনের মাঝে কষ্ট পাইতাম। পড়তে বসলে পড়তে মন চাইতো না। এগুলা নিয়ে চিন্তা করতাম। খুব স্বাভাবিক। জি। তখন আমার মাকে বলছি। আমার মা মনে হয় বোনকে বলছে। আমার বোন কিছুদিন পর আসে। ওই চিটাগং এ যে থাকে উনি। হুম, আসে আমাকে নিয়ে গেছে চিটাগং। ১ম যাই আরকি চিটাগং। হুম, ২০১১ সালে। ২০১১ সালে যাওয়ার পর তখন আমার ১৮ বছর হয় নাই। আচ্ছা। আমার ১৮ বছর হয় নাই। এখন গার্মেন্টস এ তো ১৮ বছরের কমে নেয় না। নেয় না, হ্যাঁ। হুম। তো কি করছে আবার বাড়িতে আসি আমার জন্ম নিবন্ধনের কার্ড বানাই। বয়স আরো ৩ বছর বাড়াইয়া। হুম, ৩ বছর বাড়ানোর পর ওখানে নিয়ে নিয়ে যাই কাগজপত্র নিয়ে যাওয়ার পর ওনারা আমাকে ভর্তি করে।
ভালো একটা চাকরি পাইছি, বলে আর কি হুম। চেকার, যেটাকে বলে গার্মেন্টস চেকার, চেক করতাম আর কি। ওকে। ওগুলাতে ভালোই কাজ করছি, প্রায় ১ বছরের মতন ওখানে করছি। ১ বছর করার পর আমার মা বলতেছে, আর এই সুযোগে আমার বোন আছে না, ওই বোনের ১০,০০০ টাকা নিয়ে আসি, ঋণ দিয়ে দে। ঋণ দেওয়ার পর তারপর তো এখন ঋণ যেহেতু কমে গেছে, আমার আম্মু বাড়িতে চলে আসছে। তো বাড়িতে চলে আসছে, এখন আমার আম্মা, তার মানে আমার আম্মার চিন্তা, এখন আমি আর কেন চিটাগাং থাকবো? হুম। আমি বাড়িতে চলে আসতাম। মানে ঋণগুলো শোধ হয়ে গেছে হ্যাঁ, ততদিনে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। তো আমার আম্মা বলতেছে, "এক কাজ কর, তুই বাড়িতে চলে আয়।" তো আমি বলি, "বাড়িতে গিয়ে কি করব? আমি তো পড়াশোনা বাদ দিয়ে দিছি, বাড়িতে গিয়ে কি করব?" কোন ক্লাস বাড়িতে পর্যন্ত পড়ছেন আপনি তখন? 8 এ ভর্তি হয়েছিলাম, পরীক্ষা তো আর দেই নাই। পড়তে পারেননি। মানে হ্যাঁ, আপনি আল্টিমেটলি হচ্ছে 7 পর্যন্তই বলা চলে। জি, জি। হুম। তো আমি বলতেছি, "এখন গিয়ে কি করব?" বলে যে, "আবার স্কুলে ভর্তি হইতে পারবে। আমি তোর স্যারকে জিজ্ঞেস করছি, বলছে চলে আসলে তোরে আবার করবে, ভর্তি করাবে।" আমি কই, হুম। "না, না, আমি আর পড়ব না। পড়া নিয়ে অনেক হইছে, অনেক পেরেশানি করছি, হয় না এগুলা। এগুলা মনে হয় আমার ভাগ্যে নাই। আমি হুম। আর যাব না।" কিন্তু মায়ের মন তো বারবার ফোন দিয়ে বলে, "চলে আয়, চলে আয়। আচ্ছা না পড়লেও তুই বাড়িতে চলে আয়। ওখানে দরকার নাই।" তো হুম। আমি মনে, মনে চিন্তা করছি, বাড়িতে চলে যাব, আমার তো এদিক দিয়ে চাকরির জন্য হইতেছে না। তো আমি শুধু নামাজ পড়ি আর আল্লাহকে বলি, "আল্লাহ তুমি একটা ব্যবস্থা করে দাও, আমি যাতে বাড়িতে গিয়ে কোনো কিছু একটা করতে পারি।" আল্লাহর কি কুদরত, আমি আল্লাহর কি হুকুম, আমি বাড়িতে আসছি। একটা মেয়ে আমাদের বাড়িতে আসছে বেড়াইতে। ও আমাকে চিনে। ও যখন 8 এ পড়তো, আমি ক্লাস 7 এ পড়তাম। হুম। তো আমারে বসে বলে, "তুই পড়াশোনা বাদ দিয়ে দিছ?" আমি কই, "হ্যাঁ, বাদ দিয়ে দিছি।" কয়, "এখন চাইলে তো তুই উন্মুক্ততে ভর্তি হইতে পারস।" হুম। তো আমি বলি, "এটা কোন জায়গায়?" তো ওর নাম বলছে, কই, "এখানে গেলে পারবে।" তো ওর কথা মতো আমাকে নিয়ে আমি উন্মুক্ততে ভর্তি হওয়ার উদ্দেশ্যে যাই ওখানে। যাওয়ার পর তো ওনারা বলছে, "আচ্ছা ঠিক আছে, উন্মুক্ততে ভর্তি হইতে পারবে।" তো তখন কি করে, উন্মুক্ততে ভর্তি হওয়ার জন্য এই বয়স আরেকটু বাড়াইতে হবে। কারণ 8 পাস সার্টিফিকেট দিতে হবে। তো হুম। 8 পাস সার্টিফিকেট দিলে, আমি তো 8 পাস করি নাই থেকে, বোর্ড থেকে। আর আমার তো বোর্ডের সার্টিফিকেট দেখাইতে গেলে হবে, ই সৃজনশীল হওয়ার পর হইছে আমার হিসাবে। হুম। তো ওনারা আবার বয়স বাড়াইয়া আমাকে 8 পাস একটা সার্টিফিকেট দিয়ে দেয়। আচ্ছা। ১৯৯৪ সাল করে আরকি। আমার বয়স ১৯৯৪ সাল করে। হুম। তারপরে ওখানে ভর্তি হই আমি। ভর্তি হওয়ার পর অ্যা এসএসসি পাস করি ওখান থেকে। হুম। আর এর ফাঁকে দিয়ে উন্মুক্ত তো ভাইয়া এতটা ক্লাস করতে হয় না। তো আমি আবার করতাম, গার্মেন্টসে চলে যেতাম। আচ্ছা। গিয়ে ৩ মাস ৪ মাস করে, করে আবার বাড়িতে আসতাম। আসি যতক্ষণ যতদিন বাড়িতে থাকতাম, ক্লাস করতাম, আবার চলে যেতাম। আচ্ছা। তো এইভাবে আরকি ২ বছর অতিক্রম করি। এসএসসি পাস সার্টিফিকেট একটা পাই। তারপর? ঢোকার পর হঠাৎ করে আবার মাথায় ধরল যে, আমি তো এসএসসি পাস করছি। হুম। কাউকে জিজ্ঞেস করে দেখি আমি জেনারেল কলেজে ভর্তি হইতে পারবো কিনা। তো একজন বলল, "হ্যাঁ, হইতে পারবে।" তো আমি আবার বাড়িতে চলে আসি। আমি একটা মহিলা কলেজে ভর্তি হই। হুম। এই ভর্তি হওয়ার পর ইয়ার চেঞ্জ পরীক্ষা দিয়ে আবার গার্মেন্টসে চলে যাই। আচ্ছা। গার্মেন্টসে চলে যাওয়ার পর একবারে একটানা নভেম্বর মাসে আসি বাড়িতে। হুম। এখন প্রায় ফাইনাল পরীক্ষার কাছাকাছি সময় চলে আসছে। তো এখন স্যার বলতেছে, "তুমি এতদিন, আমাদের এই কলেজের নিয়ম আছে, তুমি যে এতদিন অ্যাবসেন্ট করছো। আমাদের কলেজে নিয়মিত ক্লাস করা তোমাদের সবাইকে বলে দিছি, নিয়মিত ক্লাস করবা। তো তুমি যে এত মাস আসো নাই, এখন কি পড়ছো আর কি পরীক্ষা দিবা?" হুম। তো আমি বলি যে, "স্যার, হ্যাঁ, আমি পারবো স্যার, আমাকে দেন।" "না, না, স্যারে দিবে না আমাকে।" বলে, "তুমি ১ বছর পারলে এখানেই থাকো, তোমাকে আমি পরীক্ষা দিতে দিব না।" অনেক করলাম স্যারকে, অনেক অনুরোধ করলাম। স্যার দিবে না, দিবে না, দিবে না। হুম। তারপরে আর কি করব? প্রিন্সিপাল স্যার যখন না করছে, আর কেউ তো কিছু বলবে না। আবার কি করলাম? গার্মেন্টসে চলে গেলাম। ওকে। গার্মেন্টসে চলে যাওয়ার পর আবার কাজ করলাম। কাজ করার পর এই যে আমার গরম লাগে, মাথায় স্কার্ফ পরে থাকি। গরমের দিনে আমার ভালো লাগে না। এ ও ও অধৈর্য হয়ে যায়। হুম। তারপরে আবার চিন্তা করলাম, এখন কি করব? গার্মেন্টসেও যদি গরমের জন্য না করতে পারি, তাইলে আমার কি করার? আমি বাড়িতেই কি করব? আর কাজ না করলে তো আমার হবেও না। হুম। আরেকদিন মুখ-টুক বড় ওড়না দিয়ে বেঁধে আমার বোন আবার দেখাইছিল। চিটাগং একটা কুলসি আবাসিক এলাকা আছে। হুম। ওখানে সব শিল্পপতিরা থাকে। আমার বোন একদিন আমাকে ওই রাস্তা দিয়ে নিছিল আর বলছিল, এলাকাটা দেখে আসলে মনে মনে হয়েছিল যে এখানে বড়লোক থাকে। তো আমি কি করলাম, ওই বোনে দেখাইছিল যে হুম। আমি ওখানে চলে যাই। গিয়ে কাজের মানুষ যাচ্ছে যে, হুম। ওদেরকে ফলো করি।
খাকে বললে ওরা আমার কথা বুঝবে বা আমার কথা বিশ্বাস করে একটা কাজ বের করে দিবে। হুম, সাহস করে হুট করে যে কেউ বলতেছিও না আবার বলতে হচ্ছে এরকম। তো একটা আপুকে বললাম, "আপু আমাকে একটা বাসা খুঁজে দিবেন?" উনি আমার চেহারার দিকে তাকায়ে বলে, তখন আরেকটু বয়স কম ছিল তো, আর এতটা ছিলাম না, এতটা টেনশনে ছিলাম না। তো উনি আমার চেহারার দিকে তাকায়ে বলে, "তুমি বাসায় কাজ করবা?" আমি কই, "হ্যাঁ, করব।" সত্যি বলতেছে বাসায় কাজ করবা? আমি কই, "হ্যাঁ, করব তো আপু।" তো উনি কি করছে, আমাকে উনি উনি ওনার বাসায় চলে যায়। আর যে বাসায় আমি কাজ করব, একটা মানুষ খুঁজছে, ওই দারোয়ানের কাছে আমাকে দিয়ে দেয়। হুম, বলে যে, "ও বাসায় কাজ করবে, নিয়ে নাও। মেয়েটা ভালো আছে।" হুম, তো উনিও ওনার কথা মতো আর আমাকে দেখে মনে করছে মনে হয় ভালোই, নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওনারা জিজ্ঞেস করছে, "আর কোথায় কাজ করছো?" আমি বলি যে, "না।" তো বলে, "বাসার কাজ করতে পারবা?" আমি বলি যে, "হ্যাঁ, আমার একটু জানা আছে। অনেক আগে একবার করছিলাম।" ওই হুম, যে ওই আপুর বাসাতে করছিলাম সেটা আরকি। তো বলছি, তারপরে ওনারা হ্যাঁ, আমাকে ঘর মোছা আর কাপড় ধোয়ার কাজ দিছে। আচ্ছা। করি। ওনারা খুব পছন্দ করে আমার পরিষ্কার করে কাজ। হয়তো একটু স্লো করি কাজগুলা, কিন্তু অনেক পরিষ্কার করে করি তো। উনি আমাকে অনেক পছন্দ করে। হুম, তো পছন্দ করার পর আমাকে অনেক পছন্দ করার পর ওনার হাসব্যান্ড যখন আসে, হুম, ওনার হাসব্যান্ডের সামনে আমাকে বুঝায় আমি কোনো কাজকর্ম এতটা পারি না। জানি না কেন বুঝায়। তারপরে করে, কথাও রেগে কথা বলে। এমনিতে আমাকে এত সুন্দর ব্যবহার করে, কিন্তু ওনার হাসব্যান্ডের সামনে আমাকে রেগে কথা বলে। তো আমি তো আর এগুলো জানি না। পরে আরেকটা এই কাজের বুয়া ছিল, রান্না-বাড়ার কাজে সাহায্য করতো। হুম, উনি আমাকে একদিন বলতেছে, উনি কিছু বললে তুই কথা বলিস না।" আমি কই, "কেন?" ওনার হাসব্যান্ড ওনাকে এমনি ড ইয়া মশকারি করে বলছিল, "সিলেটের মেয়েগুলা ভালো, আরেকটা বিয়ে করবে সিলেটে।" হুম, তো তখন আমি বুঝতে পারছি, এজন্য মনে হয় উনি মনে একটু নিছে হুম, সেজন্য। হুম, তো পরে দিয়ে উনি আমাকে আরেকদিন বলতেছে, কর, তোর বুটের কাগজপত্র আছে না?" আমি কই, "হ্যাঁ, আছে।" বুটের এক দিস আমাকে, ১ কপি কাগজ দিস। হুম, তো আমি বলি, খালাম্মা আপনি তো ১ম এ বলেন নাই, এখন লাগবে?" "হ্যাঁ, লাগবে। তুই ঈদের সময় যাবে না? তখন নিয়ে আসবি।" আমি বলি, "আচ্ছা।" তারপরে ঈদের সময় ওনাদের দেশের বাড়িতে কুরবান দেয়, তখন কুরবানির ঈদ ছিল। ওনারা দেশের বাড়িতে চলে গেছে আর আমি আমার যেখানে থাকতাম, গার্মেন্টসে চাকরি করার সময় যেখানে থাকতাম ওখানে আমি চলে আসছি। হুম, আসার পর মনে বলি, বাসায় কাজ করব আর বুটের কাগজ দিব। না, ঐরকম করব না। করব না বলছি। আরেকটা ম্যাডামের কাছে যাই। তো উনি বলছে, "তুমি তোমার যখন লেখাপড়া আছে, আমার কাপড়ের দোকান আছে। এখানে তুমি থাকতে পারবা? তুমি আস্তে শিখে ফেলবা।" আমি বলছি, "আচ্ছা।" হুম, এখন ওখানেও কিছুদিন থাকার পর ওনার কাজের মেয়ে বুট উঠে নাই, বুট উঠাইতে বাড়িতে গেছে। এখন দেখা যায় সেম কাহিনী, উনি আমাকে দিয়ে কাজ শুরু করাইছে। উনি আর ওই নাম নেয় নাই। উনি যে আমাকে দিবে, এই কাপড়ের দোকানে কাজ শিখাবে, ওইটা করে নাই। মেয়েটা যতদিন আসে নাই আমাকে দিয়ে কাজই করাইতেছে। হুম, এত কাজ ভাইয়া, তারপরে আমি চলে আসছি। আর আমাকে তো কাজের কথা বলে নেয় নাই। তো আমি চলে আসছি। চলে আসার পর আর সুযোগে ওনার শাশুড়ি ওনার বাসায় গেছিল বেড়াইতে। উনি আমাকে দেখে বলে যে, ও চিটাগাংয়ের মানুষ তো, বলতেছে, "তুমি করতে পারো না? এই গার্মেন্টসে চাকরি করতে পারো না?" আমি বলি, "হ্যাঁ নানু, গার্মেন্টসে কাজ করতাম, এখন করব না।" তো এখন বললে, "আচ্ছা তুমি এক কাজ করো। আমার নাম্বারটা তোমাকে দিয়ে যায়, আমার বউকে শুনাইও না।" ওনার ছেলের বউকে না শুনাইতে বলছে। হুম, "আমার ছেলের বউকে শুনাইও না, আমার নাম্বারটা তুমি গোপনে রাখো।" তো রাখলাম। রাখার পর আরেকদিন ওনাকে আমি ফোন দিছি। বলি, "নানু আমি বলছি, আমি মনি বলছি।" বলে, "ও ভালো আছোনি?" আমি কই, "হ্যাঁ।" "তুমি আমার বাসায় আসতে পারবা? আমি তোমাকে ঠিকানা দিলে?" আমি কই, "হ্যাঁ, আসতে পারবো।" উনি ঠিকানা দিছে, ওনার বাসায় গেছি আমি। ওনার ওনার বাসায় যাওয়ার পর উনি আমাকে অনেক আদর করছে। বলে হুম, যে, "তুমি যদি ইচ্ছে করো গার্মেন্টসে চাকরি করতে, আমার এখানে থেকে করতে পারবা। আর থেকে করতে পারবা।" এখন ওনার মেজো বউ একটা আছে, মেজো ছেলের বউ গেছে বেড়াইতে। উনি আমাকে কি করছে, শুনছে ওনার বড় ছেলের বউর কাছে আমি ছিলাম। এখন উনি আমাকে ভয় দেখানো শুরু করছে। বলে, "আমার শাশুড়ির কথা এখানে আসছো, তোমাকে মানুষে গুম করে ফেলবে। তুমি তুমি তো হঠাৎ করে গ্রামের বাড়ি থেকে শহরে আসছো, এগুলা বুঝবা না। তোমাকে মানুষ কোন সুযোগে গুম করে ফেলবে। তুমি চলে যাও। হুম, তুমি যেখান থেকে যে বাসা থেকে আসছো এখানে চলে যাও। হুম, আমার শাশুড়ির কথা মতো তুমি এখানে থাইকো না।" আর শাশুড়িকেও শাশুড়ির যেভাবে বুঝবে ওইভাবে বুঝাইছে।
ওনার মেজো ছেলের বউ। হুম। তো নানু বলতেছে, "তোমাকে এক কাজ করি।" উনি বুঝতে পারছে ওনার ছেলের বউ যে চালাকি করতেছে। তো উনি আমাকে বলে, "তুমি এক কাজ করো। আমার বড় ছেলের বউ যখন শুনতে পারবে তখন আমার প্রতি রাগ করবে। বলবে যে আমি ষড়যন্ত্র করে তোমাকে নিয়ে আসছি। হুম। তুমি বরং এক কাজ করো। আমার ছেলে ২ বিয়ে করছে তো, তুমি বড়টার কাছে ছিলা, এখন ছোট বউর কাছে তোমাকে পাঠাবো।" আমি হুম। জানতাম না ওই মামা যে ২ বিয়ে করছে। হুম। তো তো বলে যে, "ওখানে তুমি চলে যাও।" আমি বলি, "আচ্ছা।" গিয়ে কয়দিন থাকো, তারপরে যদি তুমি চাকরি করো আমার এখানে আসতে পারবা। আর এখন আপাতত থাকো। তো মনে, মনে বলে আছি, যাই হোক একটা জায়গা তো পাইছি। আমার এক রাত থাকার জায়গা নাই। এখন আমি যেহেতু একটা কয়েকদিন থাকতে পারবো, আচ্ছা যাই। গেছি। যাওয়ার পর ওনার এই ছেলের বউ আমাকে অনেক আদর করছে। থাকতে, থাকতে অনেকদিন থাকছি ওনার বাসায়। একটা মনে, মনে চাকরি খুঁজি আর ওনার বাসায় থাকি। প্রায় ৩ মাসের মতো থাকছি। হুম। থাকার পর উনি আবার ছিল, অন্য ধর্মের ছিল। তো অন্য ধর্ম থেকে মুসলিম হয়েছে তো ওনার মা আবার মাঝে মধ্যে বেড়াইতে আসে। হুম। তো ওনার মা এটা মানতে পারে না। উনি যে আমাকে আদর করে, এই উনি কোথায় রেস্টুরেন্টে গেলে অনেক টাকাওয়ালা তো, হুম। রেস্টুরেন্টে গেলে আমাকে নিয়ে যেত। উনি যেভাবে থাকে আমাকে এইভাবে রাখতো। কিন্তু ওনার মা এটা বুঝতো না, এটা মানতে পারতো না। হুম। ওনার মার উদ্দেশ্য হইলো, ও কাজ করে না আবার আইতিও না কেন এখানে থাকতে দিছ? কেন থাকবে? আর ওনার কথা হইছে, আমার বাসায় তো এমনও কত মানুষে খায়। আমি ৩ জন কাজের মানুষ রাখছি। ও একজনে খেলেই কি? হুম। উনি আমাকে এজন্য রাখে। আমি ওনার জন্য অনেক দোয়া করি। উনি আমাকে আশ্রয় দিছে যে এমনভাবে দিছে, অনেক সম্মানের সাথে দিছে। হুম। তো কিছুদিন পর একটা চাকরি পাই আমি। আচ্ছা। আগে যেখানে কাজ করতাম, যে গার্মেন্টসে, ওই গার্মেন্টসের ম্যানেজারকে আমি বলি, "স্যার", পার্সোনাল থেকে আমি ম্যানেজার স্যারের নাম্বারটা নিই। হুম। নিয়ে বলি, "স্যার, আমি মনি বলছি। আমি তো আগে ওখানে চাকরি করে আসছি। এখন স্যার হঠাৎ করে বাড়ি থেকে আসছি। আমার একটা চাকরি দরকার।" হুম। তো তখন কিন্তু ভাইয়া গার্মেন্টসে লোক নিতে নিষেধ হয়ে গেছে। সরকারের বেতন বাড়াইছে তো, তখন লোক নেওয়া নিষেধ। তো উনি বলতেছে, "আচ্ছা, আমি করব। আগামী মাস থেকে যদি লোক নেয় তাহলে তোমাকে নিব। আর হুম। যদি না নেয় তুমি করতে পারবা না। কোনো কিছু মনে করতে পারবা না।" আমি বলি, "আচ্ছা।" তো ১ তারিখ হইছে, রাতে আমি ১ তারিখ হওয়ার আগে রাতে আমি ফোন দেই, "ভাই, আচ্ছা। স্যার, স্যার আমি কি আসবো কাল?" তো বলে, "আচ্ছা কাগজপত্র নিয়ে আসিও।" গেছি। ব্যাস উনি তো নানি সিনিয়র ম্যানেজার তো ওনার কথা মতো আমার চাকরিটা হয়ে গেছে। হুম। নিয়ম হইছে ওই ফ্যাক্টরিটা অনেক ভালো। তো নিয়ম হইছে একবার চলে আসলে ওকে আর নিবে না। তো হুম। ওনারা আবার একদিক দিয়ে সিনিয়র ম্যানেজার বলছে নেওয়ার জন্য। আরেক দিক দিয়ে আমি যে এখানে কাজ করছি এখানে ফাইলপত্র দেখছে, আমার কোনো কমপ্লেইন আসেনি। যতদিন চাকরি করছিলাম এর ভিতরে আমার নামে কোনো অভিযোগ আছে কিনা। দেখে যে না, নাই। তো আমাকে নিছে। নেওয়ার পর এখানেও কিছুদিন কাজ করি। করার পর তো মামি আমাকে দেয়, ধারণা দেয় যে, "তুমি এক কাজ করো। তোমার তো পড়াশোনা আছে।" অনার্স সতীনের কথা বলে আরকি। ও তো বলল, "তোমাকে কাজটা দিয়ে শিখায় নাই, দেয় নাই। তো আমি একটা দোকান কিনবো, তুমি পারবা চালাইতা? হুম। আমিও তোমাকে সাহায্য করব। আমি তোমাকে শিখাইবো, আমিও শিখবো। আর তারপর আমরা ২ জনে এটা মিলেমিশে করব।" হুম। তো আমি মনে, মনে বলি, "তাইলে তো আমার জন্য ভালোই হয়।" তো আমি বললাম, "হ্যাঁ, মামি যদি হয় তো দেখেন।" তো এগুলা করলো। তখন আমার মাথায় ওনার কথা শুনে একটা ধারণা চলে আসলো যে আমি আমি ওনাকে আবার কথাটা বললাম যে, "মামি, আমি যদি টেইলার্সের কাজ শিখে করি, আপনার কাপড়ের দোকানও দেখলাম, আবার আমি টেইলার্সের কাজ জানি, নিজে সেলাই করলাম, ডিজাইন করে এগুলা বিক্রি করলে তো আরো ভালো হবে।" তো উনি বললেন, "হ্যাঁ, করতে পারো।" তো ওনার এখানে থেকে চাকরি প্রায় ১ বছরের মতো করছি ভাইয়া। হুম। ওনার এখানে এতদিন থাকি নাই। আমি আলাদা বাসা নিছি পরে দিয়ে চাকরি পাওয়ার পর। হুম। চাকরি পাওয়ার পর আমি এ কথাটা ভুলে গেছি। চাকরি পাওয়ার পর ওনার এখান থেকে চলে গেছিলাম। কারণ চাকরি ছিল না দেখে ওনার কাছে ছিলাম। কিন্তু ওনারা বড়লোক মানুষ, এটা সম্ভব না আসা যাওয়া করা প্রতিদিন। আমার বিবেকে বাধা দিছে। উনি বলে নাই যাইতে, আমি নিজে থেকে অন্য জায়গায় বাসা নিয়ে চলে গেছি। হুম। চলে যাওয়ার পর প্রায় ১ বছরের মতো করছি। আর এর ভিতরে আমার আম্মা ফোন দেয়। ফোন দিয়ে বলে, করছে। আমি না আমার ভাইকে তখন আমার ভাইয়ের বিয়ের কথাটা তো বলি নাই। আমার ভাই আবার বিয়ে করছে এই সুযোগে। এর আগেই বিয়ে করছে। হুম। তো বিয়ে করার কিছুদিন পরে আমি চলে যাই আরকি চিটাগং। আগের কথাটা পিছনে বলতেছি আবার। তো আমার ভাই বিয়ে করার পর আমি তখন বাড়িতে ছিলাম না। আমার ভাই হঠাৎ করে ফোন দেয়। ফোন দিয়ে বলে, "আমার তো বিয়ে ঠিক হয়েছে, তুই বাড়িতে চলে আস।" হুম। তাই আমি বলি, "কোন দিন বিয়ে?" কয়, "কালকে হবে, গায়ে হলুদ, আর পরশুদিন বিয়ে।" আমি অবাক হয়ে গেছি। কিরে ভাইয়ের বিয়ে ঠিক করলো, আমাকে বলল না, এখন বলে বিয়েতে যাওয়ার জন্য।
আচ্ছা যাই হোক চলে আসলাম বলছে যখন। যাওয়ার পর গিয়ে শুনি ভাইয়া বোর নাকি আরেকটা বিয়ে হইছে। তখন আমার লাগে এত একটা কষ্ট লাগছে। এক ভাই বিয়ে করবে আমাকে শুনায় নাই। তাও আবার মেয়ের আগে একটা বিয়ে হইছে। হুম, অনেক কষ্ট লাগছে মনে। তো আমি আবার মাকে কেউ না শুনে মতো বলতেছি, "মা বিয়ে করাইতেছো মানুষে খুঁজে এক মার এক ছেলের কাছেও বিয়ে দিবে। মানুষে অনেক খুশি হয়। খালি ঘর, এক মার এক ছেলে, কোনো ঝামেলা নাই। তো তুমি ঝামেলা নাই তোমার ছেলের জানো, তুমি বিয়ে করাবো কেন বিয়ে করাবা?" হুম, তো বলে আমার বড় দুলাভাই আছে না? উনি পছন্দ করছে। তো পছন্দ করছে, উনি আবার গাঁজা খায়। তো ওনার যে মেয়ে পছন্দ করছে, ওনার ভাইও গাঁজা খায়। তো ২ জন গাঁজা খাওয়াতে বসছে, ওরা বিয়ে-টি করে ফেলছে। এখন কি করছে? এখন আমার আম্মাও আমার দুলাভাই যেটা বলছে, সেটাই করছে। আচ্ছা বিয়ে করাইছে। বিয়ে করার ২-৩ মাস পর আবার আমি চিটাগং চলে যাই। পর। চিটাগং চলে যাই। ওই চাকরিটার কথা বললাম যে চাকরিটা পাইছি। তো হুম, আমি তো আলাদা বাসা নিয়ে থাকি। তা আমার আম্মার প্রতি তখনও এতটা টান হয় নাই আমার। কারণ ভাইয়ের সাথে থাকবে, ভাই একটু দেখাশোনা করতেছে। হুম, তো আমার আম্মা যখন আমাকে ফোন দেয় ভালো-মন্দ জিজ্ঞেস করি। হুম, আর এই সুযোগে আবার আমার আম্মা ওইখানে চলে যায়। হুম, আমার আম্মা অনেকবার ওই কিশোরগঞ্জ গেছে আমাদের রিলেটিভ যেখানে আরকি। কোনো সমস্যা হইলে ওখানে আবার চলে যায়। আচ্ছা। মোল্লারদহ মসজিদ পর্যন্ত যেটাকে বলে আরকি। তো ওখানে আবার আমার আম্মা চলে গেছে। তো বলতেছে, "জি, বাড়িতে ভালো লাগে না। তেমন একটা সুবিধার না মনে হয় ও। আমার কাছে ভালো লাগে না।" তো ওর কাছে আমি ও কে? আমার ভাইয়ের বউ। ওর কাছে ৳৫০ চাইছিলাম আমি গাড়ি ভাড়া দিয়ে এখানে আসার জন্য। ও আমাকে ওর হাতে টাকা থুইও আমাকে দেয় নাই। তো এই কথাটা শুনে আমার অনেক কষ্ট লাগছে। তো কি করছে? আমার যখন চাকরির প্রায় ৬ মাস চলতেছে, তখন আমার বোন চিটগাং যেটা আছে ও বলতেছে, "আম্মা এতদিন পরের বাড়িতে মানুষে কয়দিন মেহমানের মতো রাখে? হুম, ওরা কি মনে, মনে ভাববে? বলবে যে ছেলে-মেয়ে রেখে পরে আছে আমাদের এখানে। তো এক কাজ করি আমরা এখানে নিয়ে আসি।" তো আমি কই, "আচ্ছা নিয়ে আসো।" তো তখন কি করে? আমার ভাই আর আমার ভাইয়ের বউ চিটগাং চলে যায়। আচ্ছা। চিটাগং চলে যায়। চিটাগং চলে যায়। আমার ভাইয়ের বউ তখন ১ম এ যাইতেছিল না। আমার এই ওনারাই আমার ভইনে বলছিল, "তুমিও যখন আছো, আমরা সবাই চলে যাই বাড়িতে। একটু আয় উন্নতি হবে। তুমিও গার্মেন্টসে কাজ করলে। তে সবাই একসাথে করলে বাসা ভাড়া-টাসা ভাড়া দিয়ে টাকা কিছু থাকে। আর একা করলে এটা হয় না।" হুম, উনি যাবে না। বলে যে, তোমাদের আইবে তোমরা বুঝো। আমি কেন চাকরি করে দিব তোমাদেরকে?" যায় নাই। তো উনি ১ বছরের মতো বাড়িতে ছিল। এই সুযোগে ওনার একটা বাচ্চা হয়, মেয়ে। হুম, আমার ভাইয়ের মেয়ে হয়। হুম, তো ভাইয়ের মেয়ে হওয়ার পর ওই আমার আম্মুকে যখন নিয়ে গেলাম চিটাগং, তো ১৫ দিন হইছে আমার ভাইয়ের মেয়ের। ওরা আবার করতেছে, বারবার ফোন দিচ্ছে আমার বোনকে, মেজো বোনকে। বলতেছে, "আমাদের এখানেও তো জায়গা নাই। ওনার বাপের বাড়িতে গেছে। আমার আম্মা যেহেতু বাড়িতে নাই, কে দেখাশোনা করবে?" ওনার বাপের বাড়িতে গেছিল। বলে যে, "আমরা তো এতদিন রাখতে পারব না। আমাদের ঘরে জায়গা নাই। তোমাদের ইয়া ভাইয়ের বউ আর তোমাদের ভাইয়ের ইয়া মেয়েকে তোমরা নিয়ে যাও। যেখানে তোমরা থাকো ওখানে ওদেরকে নিয়ে যাও।" হুম, আচ্ছা। পরে দিয়ে কি করলো? আমার মা, আমার বোন ওরা গিয়ে আনলো। আমার আম্মা আবার গেল আরকি ওদেরকে আনার জন্য। জি। এখন ভাইয়া আমার ভাইও গেছে। কারণ যেহেতু একটা ছোট বাচ্চা আনতে পারবে না মহিলা মানুষ সব, তো আমার ভাইও গেছে। আমার ভাইকে আমার ভাবির ভাইয়ের বউ বলতেছে, আমার আম্মার সামনে, আমার বোনের সামনে আমার ভাইকে বলতেছে, "শোনো, কাজকর্ম যা করবা ওর কাছে এনে দিবা। ও আইবে সব বুঝবে। আর তুমি কাজ যা যা করো সব টাকা ওর কাছে এনে দিবা।" তো এখন আমার আম্মা আমার বোনের শুনছে কথাগুলা। তো আমার আম্মা আবার বলতেছে, "দেখছো আমাদেরকে আমাদেরকে সামনে রেখেই বলে ওনার ননদের কাছে এনে দেওয়ার জন্য। তো আমরাও তো এখানে আছি। ওকে বললে আড়ালে বলতো, আমাদের সামনে কেন বলছে?" আচ্ছা এগুলো আমার আম্মা বেশি মনে নেয় নাই। নেয় নাই পর ওখানে গেছে। ওদেরকে নিয়ে আবার আমার আম্মা ওখানে গেছে। গিয়ে অনেকদিনই থাকছি। লকডাউনের আগে গেছিল, তারপরে লকডাউন হয়। আমি তখনও চাকরি করি গার্মেন্টসে। তো আমি যে বাসায় থাকতাম ওই বাসা থেকে আমার আম্মা বলে, "এখানে চলে আয়।" আমি ওদেরকে ৳২,০০০ বাসা ভাড়া দিতাম আর আমারটা আমি পাক করে খাইতাম। হুম, তো আমার আম্মা বলতেছে, "ওইখানে একেকজন একেক জায়গায় থাকার দরকার নাই। তুইও আমাদের কাছে চলে আয়।" আমার ভাইয়ে বাসা ভাড়া নিছে। যেহেতু আমার ভাইয়ের বউও থাকবে, আমার মাও গেছে তো বাসা নিছে। তো বলে, "ও একা মানুষ রুজি করবে যেগুলা, এগুলা তো বাসা ভাড়াই চলে যাবে। হুম, তো তুই যদি তুইও কিছু দিলে ও দিল খাওয়া, বাসা ভাড়া এগুলো চলবে।"
তো আমি আমার মার কথা মতো চলে গেছি। আবার আমার বোন যেটা আছে মেজো বোন, ও আবার বান্ধবীর কাছেই থাকে। শুরু থেকে এখন পর্যন্ত বান্ধবীর কাছেই থাকে। তো আমরা আর কি ভাই আর আমি একসাথে থাকি, আম্মা সহ। হুম। তারপর এগুলা করতে করতে লকডাউনের সময় গার্মেন্টসও বন্ধ দিছিল। তখন আবার মামি বলল, তোমার তো চাকরি ইয়া মামি আবার জানতো না আমি যে গার্মেন্টসে চাকরি করি। মামি জানতো আমি একটা ইয়াতে এই এগুলা কি বলে ডায়াগনস্টিক সেন্টারে একটা চাকরি পাইছি এরকম মনে করতো। হুম। আমিও বুঝাই নাই গার্মেন্টসে চাকরি করি যে। তো কি করছে, ওই মামি বলল, তোমার তো চাকরি এখন বন্ধ, তুমি চলে আসো আমাদের এখানে, আমার খালি বাসায় থাকতে ভালো লাগে না। তো হুম। গেছি, মামি অনেক আদর করে। আর তারপর কিছুদিন থাকার পর রোজা শুরু হয়ে গেছে। তো রোজা শুরু হওয়ার পর কিছুদিন পর আবার শুনি, ফোন দিছি যে চাকরি কোন দিন খুলবে, ফ্যাক্টরি কোন দিন খুলবে। ওনারা বলে যে 2 তারিখে, আগামী মাসের 2 তারিখ থেকে গার্মেন্টস খুলবে। তো আমি আবার অ্যাবসেন্ট ট্যাবসেন্ট করি না, যেহেতু আমি চাকরি করি, কেন অ্যাবসেন্ট করবো। আমি আবার চলে আসি। চলে আসাতে মামি বলে, এখন তো সবকিছুই বন্ধ, তাইলে তুমি চলে যাচ্ছ কেন, থাকো না, তোমাকে এখানে কি হয়েছে, তুমি থাকলে তো আমার ভালো লাগে। আমি বলি, না মামি, চলে যাই, ওখানে আমার ইয়া অনেকদিন তো থাকছি, ওখানে চলে যাই। তো চলে আসছি। আমি চাকরি করি, রোজার মাসে চাকরি করি। লকডাউন, সবকিছু বন্ধ, ঘুরাই ঘুরাই যাইতে হয় ফ্যাক্টরিতে, তাও হুম। গেছি। যাওয়ার পর এভাবে চাকরি করে হঠাৎ করে দেখি ভাইয়া আমার আম্মা ওই বাসায় বন্দি অবস্থায় থাকতে থাকতে একদম ওনার শরীর দুর্বল হয়ে গেছে, চলাফেরা করতে কষ্ট হয়। হুম। সিঁড়ি বাইয়ে উঠে যে উনি একদম নিঃশ্বাস ফেলতে পারে না। তো ওনাকে আবার আমি অ্যাবসেন্ট করে ডাক্তারের কাছে নিয়ে যাই, চিটাং মেডিকেল নেওয়ার পর আমার মাকে এক জায়গায় দাঁড় করাইলাম, উনি সিরিয়ালে দাঁড়াইতে পারবে না, হুম। আমার মা। তো আমি বললাম, আম্মা তুমি ইয়া করো, চেয়ারে বসে থাকো, আমি সিরিয়ালে দাঁড়াই, তোমার সিরিয়াল যখন আসবে তখন তুমি দাঁড়াবা। তো আমার মাকে চেয়ারে বসাই রাখছি। হঠাৎ করে একজন ইশারা করতেছে, আমি পিছনে তাকাইতাম, পিছনে তাকাই দেখি আমার মা একদম বমি টমি করে শেষ, নিচে পড়ে গেছে। তারপরে আবার চলে গেলাম, গিয়ে আমার আম্মাকে নিলাম, ইয়াতে হসপিটাল থেকে বের হইলাম, হওয়ার হুম। পরে পানি দৌড়াইয়া গিয়ে আবার এই দোকান থেকে পানি কিনে আনলাম, আইনে ওনাকে পরিষ্কার টরিষ্কার করে পানি খাওয়াইলাম। মাস্ক টাস্ক একদম পরাই ফেলছে। তারপর আমার মাস্কটা ওনার মুখে দেই, আর আমি আবার আমার উন্না দিয়ে মুখ করে ফেলি। তারপরে আবার ডাক্তার, আমি কই, আম্মা এখন কয়, না না আমার বাসায় নিয়ে চল, আমি ডাক্তার দেখাবো না। আমি বলতেছি, তুমি তো এখন তোমার সিরিয়াল চলে আসছে, কষ্টটা যখন করছো একটু কাজে লাগুক। এখন জোর করেই নিয়ে গেলাম ডাক্তারের কাছে। তো উনি আবার পরীক্ষা টরীক্ষা দেয় ডাক্তারে। তো আবার বাড়িতে চলে আসছি, যেহেতু আমার খারাপ লাগতেছে, পরীক্ষা ওই দিন করি নাই, বাসায় চলে আসছি। এরপরে আম্মা বলে, না না আমি আর জীবনও ডাক্তারের কাছে যাব না, আমি মরে গেলেও ডাক্তারের কাছে যাব না। এরপরে এখন ভাইয়া ডাক্তারের কাছে তো যাই না, আমার ভাই আছে বোন আছে, ওরাও ডাক্তারের কাছে আমাকে কোনো দিন বলে নাই নিয়ে যাবে। আমি চাকরি করে সময় পাই না, অ্যাবসেন্ট করে নিয়ে গেছি। ওনারা ইচ্ছে করলে কিন্তু প্রতিদিনই নিয়ে যেতে পারতো, কারণ হুম। ভাইয়ে ছুটা কাজ করে, উনি কিন্তু গার্মেন্টসের কাজ করে না, রাজমিস্ত্রি কাজ। আর বোনে চাকরি করে না, এমনি মনে চাইলে একবার করে, তারপর ভালো লাগে না চাকরি ছেড়ে দেয়। তো উনি এক হিসাবে অবসরই আছে, কিন্তু এমনি আসবে, আড্ডা মারবে, কথা টথা বলে চলে যাবে বান্ধবীর বাসায়। কিন্তু একদিনও বলে নাই যে আমার শরীরটা যখন দুর্বল আমাকে ডাক্তার দেখাই। উনি কিন্তু আমার থেকে অনেক বেশি জানে, উনি অনেক দিন ধরে চিটাগাং থাকে, কিন্তু কোথায়ও উনি চেষ্টা করে নাই। পরে দেখে আস্তে আস্তে আম্মা একবারে দুর্বল হয়ে যাচ্ছে, আর আমার চেহারা অন্যরকম হয়ে গেছে। তো আমি বললাম, আম্মা এই ইয়া করো, এই আমার ভাইয়া আবার ঘর বানিয়েছিল, ঋণ করে একটা টিনের ঘর বানিয়েছিল। হুম। আমার মেজো বোন যেটা, এটা এই পাক দিয়ে একবার চলে গেছিল ইয়াতে, বিদেশে, হুম। আমাদের কাউকে বলে নাই, আমার মাকেও বলে নাই। বিদেশ গিয়ে বলতেছে ফোন করে, আম্মা আমি তো বিদেশে চলে আসছি। হুম। তখন একদম আমার মা একটু কষ্টই পাইছে, কারণ বিদেশে গেছে, আমাকে বলবে না, এখন গিয়ে বলতেছে গেছে। আচ্ছা যাই হোক, ওনার মনের মতো গেছে। তো আমার বড় বোনে আবার, সবার বড় যেটা, ওটার আবার ইয়া হয়, পাথর হয়, হুম। পেটে পাথর হয়। তা চিকিৎসা করবে, অনেক টাকা লাগে। তো আমার বোনে তখন 50,000 টাকা দেয়, যেটা ওকে। বিদেশে গেছে তখন, বিদেশ থেকে 50,000 টাকা দেয়। তো 50,000 টাকার বিনিময়ে বলছে বাড়ি দেবে, আমাদের তো বাড়ি নাই, ওনার কাছে বাড়ি বিক্রি করবে। তো উনিও বলছে, আচ্ছা আমি 50,000 টাকা দে, তোমরা 1 লাখ টাকা দিয়ে যে 16 শতক জায়গা কিনছো, ওখান থেকে আমাকে কতটুক জায়গা দিবা, বলে যে অর্ধেক দিবে।
হুম, অর্ধেক দিবে বলছে। এখন টাকা নেওয়ার পর টাকাও দেয় না, বাড়িও দেয় না। তো ও আবার বাড়িতে চলে আসছে। ওই বিদেশ বেশি দিন থাকে নাই। হুম, ও তো বাংলাদেশেই কাজ করতে পারে না। বিদেশে আর কি করবে? কিছুদিন পরেই চলে আসছে। আসি বলতেছে, "তোমরা কি করবা? বাড়ি দিবা না তো টাকা ফেরত দিবা?" তো বলে, "আমাদের কাছে এখন কি টাকা আছে? টাকা ফেরত দিব?" তো বলে, "তাইলে আমার বাড়ি দেও।" বাড়ি দিবে না, কি ঝামেলা করে। তো পরে দিয়ে কোনো রকম ২ শতক জায়গা দিবে। রাজি হইছে। তো ২ শতক জায়গায় ও রেজিস্ট্রারি করে নাই, লিখে রাখছে আরকি হুম, ওনার নামে। তো ওই ২ শতক জায়গার মধ্যে আমার ভাইয়ে একটা ঘর বানায়। তো ঘর বানাবে যে টাকা নাই। তো টাকা নাই, আমার আম্মাকে দিয়ে আবার দাঁড় আনায়, ঋণ আনায় মানুষের কাছ থেকে হুম, ঘর বানানোর জন্য। হুম, তো এখন আমার আম্মাকেই তো চিনে। ওই ঋণ আবার কি করছে? রয়ে গেছে। তো আমি বললাম, "আম্মা, এই ঋণের জন্য আবার আমার ভাই বাড়িতে আসে না।" চিটাগং গেল যে। তো আমি বললাম, "আম্মা, এক কাজ করো। এই আমি এই যে টাকা জমাইছি, এখান থেকে কিছু টাকা মানুষকে দিলে তোমাকে ইয়া করবে না। হুম, এতটা টর্চার করবে না। তুমি বাড়িতে চলে যাও। বাড়িতে গেলে হাঁটাচলা করলে তোমার ভালো লাগবে।" এখন দেখি আমার আম্মা অনেক খুশি হয়ে গেছে। ওকে। হ্যাঁ, অনেক খুশি হইছে। তারপরে আমি আবার ২০১৯ সালের, সরি ২০২০ সালের নভেম্বর মাসে আমার আম্মাকে নিয়ে বাড়িতে আসি। হুম, বাড়িতে আসি, আমার আম্মাকে রেখে যাই। আর ঋণগুলা আমার নিজের হাতেই দেই। আবার যদি আমার আম্মা একজনকে না দিয়ে আরেকজনকে দিয়ে দেয় উল্টাপাল্টা করে, আমি বলি যে, "কার কাছ থেকে আনছো? ওদেরকে বলো, আমি দিয়ে দিব।" ৳৩৫,০০০ আমি আরকি আমার হাতে ছিল, বেশি ছিল না। ৳৩৫,০০০ আমি দেই। হুম, যেগুলা জমাইছিলাম গার্মেন্টসে চাকরি করে। তারপর আবার আমি চলে যাই ওখানে। তো ওইখানে গিয়ে আমি ভাবলাম বাসা ভাড়া দিয়ে খাবার, এখন নিজের খাবার খেয়ে আমার টাকা জমে না। তো আমি আবার মামিকে বললাম, ওই যে মামির কথা বললাম, ওই মামিকে আবার বললাম, "মামি, আমি ২ টা মাস আপনার বাসায় থাকি, চাকরি করতে পারবো?" উনি বলল, "আচ্ছা, পারবা।" এখন উনি যখন রাজি হইছে, পরের দিন যাবো। চাকরি থেকে এসে পরের দিন ওনার বাসায় যাবো। উনি আবার হুট করে ফোন করে বলতেছে, "তোমার মামাকে জিজ্ঞেস করছিলাম, তোমার মামা বলে কাছে থাকলে আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে যায়, দূর থাকলেই ভালো।" তো এখন না করছে যখন, আর তো যাইতে পারি না। এখন দেখা যায় এখানে থেকে হবেও না। তো আবার বলি, "মামি, আচ্ছা দেখেন, আত্মীয়তার সম্পর্কে যেমনই হোক, আপনি তো আমাকে সবসময় ভালো করছেন। এখন অন্তত ২ মাস থাকার জায়গা দেন আমাকে।" তো উনি রাজি হইছে, কয়, "আচ্ছা, আসো।" ২ মাস থাকি ওনার বাসায়। তো আবার কিছু টাকা জমে। কারণ ওনারা তো আমার থেকে খাবারের টাকা নেয় না। তো টাকা আবার জমে। হুম, জমার পর ওই যে বললাম, উনি আমাকে একটা বুদ্ধি দিছিল, ইয়া করবে, কাপড়ের দোকান দিবে, এখানে আমি কাপড় বিক্রি করব। তো আমি বলি যে, "মামি, এক কাজ করি, আমি টেলার্সের কাজ শিখি।" বলে যে, "আচ্ছা।" তো ওনার এখানে থাইকে টেলার্সের কাজ করি, শিখি। ওনার পরিচিত একজন টেলার্স, উনি যাদেরকে দিয়ে কাপড় বানায়, ওনাকে বলল আমাকে কাজ শেখানোর জন্য। তো বলে, "আচ্ছা, প্রতি শুক্রবারে ওর বন্ধ হবে, আমি ওকে সেদিনই শিখাইবো।" তো মামি বলছে, "আচ্ছা, ঠিক আছে।" তো শুক্রবারে দেখা যায় তেমন একটা শিখানো হয় না। পরে দিয়ে আমি কি করলাম, আমি কই, "মামি, এই কাজটা যখন শিখবো ভালো করেই শিখি। চাকরি না হয় আমি ছেড়ে দিই।" হুম, চাকরি ১ম এই তো বললাম, "ভাইয়া, আমার মাথায় সবসময় কাপড় রাখলে আমি সহ্য করতে পারি না। গরম, অতিরিক্ত গরম লাগে।" তো ওনাকে এত কথা না বলে আমি বলি যে, "এই কাজটাই আমি ভালো করে শিখি আর চাকরি ছেড়ে দিব।" কয়, "আচ্ছা।" এখন ভালো কথা। অনেকদিন অনেকদিনই গেছি। চাকরি ছাড়ার পর প্রায় ১৫ দিনের মতো ওনার ওই টেলার্সের এখানে যাতায়াত করছি শিখার জন্য। হুম, তো শিখার জন্য হঠাৎ করে আবার আমি এই মাথার চুলের সমস্যার জন্য একজন ডাক্তারের পাই। খবর পাই যে এখানে একজন ভালো ডাক্তার ঢাকার থেকে প্রতি শুক্রবারে যায় মৌলভীবাজার। হুম, আমি আবার আমাদের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে মৌলভীবাজার ওই ডাক্তারকে দেখানোর জন্য ডাক্তারের কাছে ফোন দেই যে, "স্যার, আমার তো এরকম সমস্যা। মাথার চুলও লম্বা হয় না, চুল পড়েও যায়।" তো বলে, "আচ্ছা, তুমি শুক্রবারে আসিও।" আমি তো গেলাম। বাড়িতে যাওয়ার পর শুক্রবার যেদিন হয় সেদিন গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার দেখাইলাম। হঠাৎ করে একদিন ফোন আসছে। আসি মামি বলতেছে, ফোন করে মামি বলতেছে, "আচ্ছা, মনি, তোমাকে জায়গা দিয়ে কি আমি অপরাধ করছি?" আমি, "কেন মামি?" কয়, "এখানে যে" আমি আবার বলতাম না। আমি আবার ওই মামির কাছে এই জিনিসটা গোপন করছি। ইয়া আমার ভাই যে ওখানে থাকে, আসলে তখন থাকতো না আমার ভাই। বললাম না, পড়ে গেছে। হুম, আর আমি বলছিলাম যে আমার ভাই আমার ছোট। কারণ কি, যদি বলি আমার বড় ভাই, তো বলবে এত আশ্রিতা হিসাবে থাকে, নিজে চাকরি করে, এত বড় ভাই রেখে।
ভাইয়ে বোনকে দেখতে পারে না। ওইটা মনে করবে দেখে আমি বলছিলাম আমার ভাই আমার ছোট। হুম, এখন কি করছে আমার বোনের কাছে উনি একদিন ওনার ফোন দিয়ে কথা বলছিলাম আমার বোনের কাছে। ওনার কাছে নাম্বারটা রয়েছে তো, আমার বোনের কাছে ফোন দিছি। দিয়ে উনি বলে আমার বোনে ফোন দিয়ে ওনাকে বলছে, আর আমার বোনে বলে উনি ফোন দিয়ে বলছে। আমি আসার পরপরই বলি ফোন দিছি। দিয়ে বলে, আচ্ছা মনি কোথায় এখন আছে?" আমার বোনকে বলে। তো আমার বোন তো ইচ্ছে করলে বলতে পারতো যে, "আপনার বাসায় থাকে, ও আপনাকে বলে যায় নাই কোথায় গেছে?" এটা না বলে, বলে, "কেন? আমি তো শুনছি ও বাড়িতে গেছে। কে তো আপনি জানেন না?" কয়, "হ্যাঁ, আমিও জানি বাড়িতে গেছে।" "তাইলে আপনি আমাকে জিজ্ঞেস করতেছেন কেন?" কয়, "না জিজ্ঞেস করতেছি আসলেই কি গেছে নাকি? তা ও তোমার কি হয়?" আমার বোনকে বলতেছে। তো আমার বোন বলে, "আমার বোন হয়।" তোমার বোন হয়, ও তো বলছে তোমরা কেউ এখানে থাকো না।" হুম, আসলে ভাইয়া আমি প্রেস্টিজ ঠিক রাখার জন্য বলছিলাম না। জি, কারণ বলছিলাম আমার ২ বোনের বিয়ে হইছে, ওরা স্বামীর সংসারে আছে আর ভাই আমার ছোট। হুম, কারণ যাতে কোনো না হয়, মানুষের ভিতরে যাতে কোনো সন্দেহ না লাগে যে বোন হইয়া বোনকে দেখে না, ভাই হইয়া ভাই বোনের দায়িত্ব নেয় না। এগুলা যাতে মানুষে মনে না করে। সেজন্য আমি বলছিলাম আমার ভাই ছোট আমার থেকে। হুম, তো এগুলা যখন আমার মামি শুনছে, আমার ভাইও ওখানে থাকে, আমার বোনও ওখানে থাকে, ভাই বিয়ে করছে, ভাইয়ের একটা মেয়ে আছে। এগুলা শুনে মামিও কি জানি হুট করে এত বিশ্বাস করলো, এত সম্মান করলো, হুট করে মামিও উল্টে গেল, পাল্টে কেমন জানি রং পাল্টিয়ে ফেললো। এখন আমাকে বলতেছে, "তোমাকে কি অপরাধ করলাম? তুমি আমার কাছে বলো নাই। তোমার কাছে তো আমি সবকিছু বলছি। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে কি করে না করে। তুমি কেন বলো নাই? তুমি কেন গোপন রাখছো?" আমি বলি যে, "মামি এটা আমি গোপন রাখছি। আমি চাইছিলাম না এগুলা বলার জন্য। তো এখন যখন জেনেই ফেলছেন এটা তো বেশি অপরাধ করি না আমার মনে হয়। তা আচ্ছা এখন কি করব?" কয়, "এখন কি করবা? আমাকে অনেকে অনেক কথা বলে। বলে যে, 'মেয়েরে বিশ্বাস করে দিছো যদি চুরি করে কিছু নিয়ে যায়?' অনেকে অনেক কথা আমাকে বলছে। বাবা তোমাকে তো আমি অনেক বিশ্বাস করছি। আসলেই তো মানুষের কথাই ঠিক। বিশ্বাস করাটাই তো আমার পাপ।" এরকম বলতেছে। তো উনি যখন এরকম বলছে ওনার এখানে তো আর যাইতে পারি না আমি। তো আমি বাড়িতে থেকে যাই। থেকে যাওয়ার পর এখন কি করব? আবার চিটাগাং নতুন করে যাই। গিয়ে আবার করি। বাসায় আবার চাকরি নিই। চাকরি নেওয়ার পর কিছুদিন করলাম। আমার আম্মা আবার অসুস্থ। কত সালের গল্প এটা আপনি যেখানে আছেন? এখন যেখানে আছি এটা ২০২১ সালের জানুয়ারির মাসে। মানে এই তো কয়েক মাস আগের গল্প। এই সময়ের মধ্যে আপনার কি বিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে পরিবার থেকে? না ভাইয়া কখনো একবারও হয় চেষ্টা করেনি? না। কোনো সম্বন্ধও আসেনি? জি না। আচ সম্বন্ধ আসে না ভাইয়া। আমার মাথার চুলের সমস্যাতে আমাদের গ্রামের সবাই জানে। জানে। আর আপনার এই যে বাবা মারা যাওয়ার পরে ঋণগ্রস্ত বা আপনাদের আসলে পায়ের নিচে মাটি বলতে কিছু নেই, অর্থনৈতিক সমস্যা, এই বিষয়গুলো কি সবাই জানে? হ্যাঁ, সবাই জানে। এজন্যই কোনো প্রস্তাব আসে না? হ্যাঁ, সম্ভবত এজন্যই আসে না। কিন্তু ভাইয়া গরিব ঘরের মেয়েদেরও তো বিয়ে হয়। হুম। এখন আমার সম্ভবত আমার যেটা মাথায় কাজ করে আরকি, আমার চুলের সমস্যার জন্য হয়তোবা কেউ আসে না। আচ্ছা। আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে, আপনার বয়স এখন কত বলছিলেন? এই তো ১৯৯৪ সালে ২৮ চলে। ২৮ চলে। আপনার ভবিষ্যৎ কি চিন্তা? আপনি ফিউচার নিয়ে কি চিন্তা করেন? আমি যখন গল্পটা শুরু করি তার আগে আপনি স্টুডিওতে বসেছিলেন। আমি বাইরে থেকে আসলাম। এসে আমি স্টুডিওতে ঢুকলাম, দেখলাম আপনি স্টুডিওর এক কোণায় বসে একা, একা কান্নাকাটি করতেছেন। কেন? মানে কি চিন্তা করেন আপনি ভবিষ্যৎটা নিয়ে? কান্নাটাই বা কেন? খান্নাটা ভাইয়া আমার তো মনে করেন উপর দিয়ে আপনারা যেরকম দেখতেছেন ভিতরে আসলেই কিছু নেই। কিছু নেই বলতে কি আমার মাথার সমস্যার কারণে কোনো পাত্রও আসে না বিয়ের জন্য। আবার আমার ফ্যামিলি থেকেও কেউ চেষ্টা করে না। আর ফ্যামিলি তো একরকম আমাকেই দিয়ে চলে। ফ্যামিলি বলতে আমার ভাই আলাদাই হয়ে গেছে এখন। মানে আপনাকে আমি বাসায় আমার মাকে নিয়ে থাকি। কাজ করে সাপোর্ট করতে হয়। মাকে সাপোর্ট করতে হয়। হ্যাঁ। তো মা অসুস্থ। মা এমন অসুস্থ ভাইয়া, মার চোখের সমস্যা, গলার মধ্যে টিউমার হইছে। তারপরে হাত ভেঙে গেছে। হুম। গল্পটা কেন বলতে চাইলেন আপনি আজকে রেডিওতে? এটা আমাকে একটু বলেন প্লিজ। আমার ভবিষ্যৎ নিয়ে কিছু আছে যে আমি মনে করি না। হুম, এটা আমার আশা নাই। কারণ আমার মাথায় চুল নাই, এখন পর্যন্ত বিয়ে হয় নাই। হুম, আমি যখন আমার আম্মার জন্য যেতে হয় বাড়িতে, হুম, আমার আম্মা অসুস্থ হয়। কিছুদিন পরই আমার বাড়িতে যেতে হয়। হুম। তো কিছুদিন পর মায়ের জন্য যাই কিন্তু বাড়ির মানুষে এখনো জানে আমি পড়াশোনা করি। আমি যে ইন্টারের ফাইনাল পরীক্ষা দিয়ে দেই নাই। আমি যে এখন পরীক্ষা ইয়া পড়াশোনা না করে কাজে গৃহকর্মীর কাজ নিছি এগুলা কেউ জানে না। আচ্ছা। তো এগুলা কেউ জানে না। সবাই জানে আমি পড়াশোনা করি। আপনি রেডিওতে অনুষ্ঠানটা শোনেন? এই হ্যাঁ, যেখানে যে শুনি। আসলেন? হ্যাঁ। কতদিন যাবত শোনেন? এটা ভাইয়া আসলে এখন তো আর সময় হয় না।